মহাবিশ্বের এক উল্কাপিণ্ডের পতন থেকে জন্ম নিল আমেরিকার বুকে একটা অদ্ভুত জোন, দ্য শিমার। দিন দিন বেড়ে চলেছে এর বিস্তার, গ্রাস করছে বন, নদী, গ্রাম, এমনকি মানব জীবনকেও। সেইখানে কোনো নেটওয়ার্ক, ক্যামেরা, এমনকি কোনো মাধ্যম কাজ করে না। যখন রহস্যভেদ করতে এর ভিতরে লোক পাঠানো হয়, তখন কেউ ফিরে আসে না। এই সীমারের ভিতরে কি আছে? অদ্ভুত প্রাণী, বিকৃত উদ্ভিদ, নাকি মানুষের চেয়ে বড় কোনো সত্য? কেন সেখানে হারিয়ে যাচ্ছে সব অভিযাত্রীরা? তো সেই রহস্যভেদ করতে নিয়ে এসেছি আজকের মুভি অ্যানিহাইলেশন। সেলুলার বায়োলজি প্রফেসর এবং আমেরিকার প্রাক্তন আর্মি অফিসার লেনাকে এক অনুসন্ধানী দল দ্য শিমার নামের একটা জায়গার মিশনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে ধরে এনেছে। কারণ লেনাই একমাত্র মানুষ যে দ্য শিমার অভিযানে গিয়ে বেঁচে ফিরে এসছে। তার কাছ থেকে জানতে চাওয়া হয় তাদের কাছে মাত্র 2 সপ্তাহের রেশন থাকার পর মাসের পর মাস সেখানে কিভাবে সার্ভাইভ করলো। যদিও লেনার এইসব ব্যাপারে কিছুই মনে নেই, তার শুধু মনে হচ্ছিল যে তারা মাত্র সেখানে 1 সপ্তাহ ছিল। তখন বিজ্ঞানীরা তার বাকি সঙ্গীদের ব্যাপারে জানতে চাইলে লেনার কাছে কোনো উত্তরই থাকে না। তো কি হয়েছে এখানে বিষয়টা, সেটার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তো আজ থেকে ঠিক 3 বছর আগে ফ্লোরিডার সেন্ট মার্কস লাইট হাউসে আচমকা একটা উল্কাপিণ্ড এসে পড়ে এবং সেইটা থেকে এক ধরনের রং বেরঙের আলো নির্গত হতে থাকলে পরে সেটা রঙিন, স্বচ্ছ ও ঝলমলে এক বাবেল বা শিল টাইপের আকার ধারণ করে গোটা শহরের দিকে এগোতে শুরু করে এবং এইটাকেই বলা হয় শিমার। তবে এর ভিতরে কি ঘটছে আর কেন এটা ধীরে ধীরে এইভাবে বিস্তৃত হচ্ছে, সেটা জানার জন্য শিমারের ভিতরে অনেক স্পেশাল টিম, ড্রোন, বিভিন্ন পশু পাঠানো হয়েছে। তবে তারা কেউ ফিরে আসেনি, এমনকি শিমারের বেড়ে যাওয়াটাও কিন্তু কমেনি। আচ্ছা, এইবারে একটু লেনার বিষয় বলি। লেনা বায়োলজির প্রফেসর। সেদিন কলেজে প্রাণীদের কোষ ও তাদের কার্যকলাপ ও জীবনকাল সম্পর্কে স্টুডেন্টদের পড়িয়ে ক্লাস থেকে বেরোতেই এক সহকর্মী ড্যান তাকে শনিবার রাতে বারবিকিউতে আমন্ত্রণ জানালে লেনা সেখানে যেতে চায় না, কারণ তার স্বামী কেন আজ থেকে প্রায় 1 বছর আগে থেকে নিখোঁজ। সেও একজন আর্মি অফিসার ছিল। শেষবার যখন সে একটা মিশনে রওনা দিয়েছিল, তারপর থেকে সে আর ফিরে আসেনি। তাই লেনা ধরেই নিয়েছে তার স্বামী মারা গেছে। প্রতিদিনের মতো আজও বাড়ি ফিরে স্বামীর কথা মনে করতে থাকলে তখনই কাকতালীয়ভাবে কেন ফিরে আসে। লেনা তাকে দেখে কিছুটা অবাক আর সাথে খুশি হয়ে জড়িয়ে ধরে। সে এই 1 বছর ধরে কোথায় ছিল, তার মিশনের লক্ষ্য কি, এইসব ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করলে কেন বলে সে জানেই না তারা কোথায় ছিল, এমনকি তাদের কাজ কি তার কিছুই মনে নেই। লেনা তাকে এই সংক্রান্ত আরও প্রশ্ন করতে লাগলে এমন সময় কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে লেনা অ্যাম্বুলেন্সে কেনকে হসপিটাল নিয়ে যাওয়ার সময় তখনই একদল আমেরিকান নিরাপত্তা বাহিনী অ্যাম্বুলেন্সটাকে থামিয়ে লেনা ও কেনকে অজ্ঞান করে তাদের একটা গোপন জায়গায় নিয়ে যায়। একটা বদ্ধ রুমের মধ্যে লেনার জ্ঞান ফিরলে মনোবিজ্ঞানী ডক্টর ভেন্ট্রেস তার সাথে দেখা করতে এসে তাকে কেনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে যে সে কখন বাড়ি ফিরেছে, কিভাবে ফিরেছে, বা এই 1 বছরে সে এর আগে তার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করেছিল কিনা। তবে এর কোনো উত্তর লেনার কাছেও না থাকলে সে কোনো উত্তর দিতে পারে না। সাথে এরা কেন বিষয়টা নিয়ে এত জিজ্ঞাসাবাদ করছে সেইটাও মাথায় ঢোকে না। তখন ভেন্ট্রেস তাকে রুমের বাইরে আনলে লেনা তাজ্জব হয়ে যায়, কারণ সামনের পুরো জায়গাটায় রঙিন জেলির মতো একটা আবরণ ঘিরে রেখেছে। অর্থাৎ শিমারের আস্তরণ লাইট হাউস থেকে পুরো শহরকে গ্রাস করে এই জায়গা অবধি পৌঁছে গেছে এবং সেইটা আরও বেড়ে চলেছে। আর এখন যদি এইটাকে থামানো না যায় তাহলে কয়েক বছরের মধ্যে শিমার পুরো দেশকে ঘিরে ফেলবে। শিমারকে আটকানোর জন্য তারা যে যতগুলো দল পাঠিয়েছিল তাদের মধ্যে একটা দলের সদস্য ছিল লেনার স্বামী কেন, যার মধ্যে একমাত্র সেই বেঁচে ফিরে এসছে। তাই লেনার সাথে তাকেও নিরাপত্তা বাহিনী এই গোপন আস্তানায় এনে চিকিৎসা চালাচ্ছে, যাতে তারা শিমার সম্পর্কে আরও তথ্য জানতে পারে। যদিও এখন কেনের অবস্থা খুবই বাজে হওয়ায় সে আইসিইউতে ভর্তি, তাই প্রশ্নের উত্তর পাওয়ার কোনো আশা নেই। কেনের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক করে কাজও করছে না।
সাথে হয়ে চলেছে প্রচুর পরিমাণে ইন্টারনাল ব্লিডিং, অর্থাৎ সে খুব তাড়াতাড়ি মারা যেতে চলেছে। রাতে লেনা ছাদে ঘোরাঘুরির সময় তার সাথে আনিয়া নামের একজন প্যারামেডিকের দেখা হলে সে আরও দুজন বন্ধুর সাথে পরিচয় করায়। তাদের মধ্যে একজন ছিল জিওলজিস্ট কেসি এবং অন্যজন ছিল জোসি নামের একজন পদার্থবিজ্ঞানী। লেনা তাদের থেকে জানতে পারে যে এরা তিনজন এক সপ্তাহের মধ্যে সীমারের ভিতরে যেতে চলেছে রহস্য উন্মোচন করে সীমারকে আটকানোর জন্য, এবং তাদের সাথে যোগ দিতে চলেছে ডাক্তার ভেন্ট্রেস। সেই হলো তাদের লিডার। এর আগে কেন্দ্রের যে দলটা সীমারের ভিতরে গিয়েছিল তারা সবাই ছিল আর্মি, তাই এইবার সরকার থেকে পাঠাতে চলেছে এই 4 জন বিজ্ঞানীদের দলকে। পরের দিন সকালে লেনা ভেন্ট্রেসের সাথে দেখা করে বলে সে গত রাতে আনিয়াদের সাথে দেখা করেছিল, তবে সে তাদের জানায়নি যে কেন তার স্বামী। তাই ওর সাথে সেখানে কি হয়েছে এইটা জানতে লেনা তাদের 4 জনের সাথে সীমারের মধ্যে যেতে চায়। এই প্রস্তাবে ভেন্ট্রেস রাজি হয়ে যায়, কারণ লেনা তো নিজেই একজন বায়োলজিস্ট আর সাথে আবার এক্স আর্মি অফিসার, দরকারে সে ফাইটও করতে পারবে। ভেন্ট্রেস বলে সীমারে গিয়ে তাদের একমাত্র লক্ষ্য হবে যেখান থেকে এই সব কিছুর উৎপত্তি হয়েছিল, মানে সেই লাইট হাউস। সেখানে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে সীমারের আস্তরণ থেকে বেরিয়ে আসাটাই হচ্ছে আসল লক্ষ্য। সেই মতো 1 সপ্তাহ পর 5 জন প্রয়োজনীয় জিনিস নিয়ে এক ধরনের বিশেষ পোশাক পরে ভেন্ট্রেসের নেতৃত্বে সীমারে প্রবেশ করে। পরের দিন সকালে লেনা এবং বাকিরা ঘুম থেকে উঠে তাঁবু থেকে বেরিয়ে এলে তারা একদম অবাক হয়ে যায়, কারণ বুঝতেই পারে না তারা কখন তাঁবু খাটালো আর কখন সকাল হলো। এমনকি গতকাল কি হয়েছে তাদের কিছুই মনে নেই। সাথে আশ্চর্যের বিষয়, তাদের আনা খাবারগুলো দেখে বুঝতে পারছে যে খাবারগুলো পচতে শুরু করেছে, এবং তারা এখানে একদিন নয় বরং গত 3 বা 4 দিন ধরে রয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব তা কারোর মাথাতেই ঢোকে না। এদিকে জোশী বলে যে সীমারের মধ্যে ক্যামেরা ঠিকঠাক চললেও বাইরের দুনিয়ার সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, যেমন কম্পাস বা স্যাটেলাইট সিগন্যাল, কোনো কিছুই কাজ করছে না। অর্থাৎ এইখানে তারা কোথায় কি করছে এই বিষয়ে বাইরের কেউ জানতে পারবে না। আর এই কারণে এর আগেও কোনো দলের সাথে এইখানে ঠিক কি হয়েছে এই নিয়ে কারোর ধারণা নেই। কম্পাস না থাকলেও কেসি যেহেতু একজন জিওলজিস্ট, তাই সে সূর্যের অবস্থান অনুযায়ী দলকে নিয়ে এগিয়ে একটা লেকের কাছে এসে থামলে লেনা লক্ষ্য করে সেখানে গাছগুলোয় বিভিন্ন রকমের ফুল ফুটেছে, যেটা বাস্তব জগতে একেবারেই অসম্ভব, কারণ গোলাপ গাছে জবা ফুল হওয়া কখনো সম্ভব নয়। তাই এইসবের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকায় সেগুলো স্যাম্পল সংগ্রহ করতে থাকলে হঠাৎ জোশীকে একটা অ্যালবিনো কুমির টেনে নিয়ে গেলে বাকিরা তাকে উদ্ধার করে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে আসে। তবে সেইখানেও সে কুমিরটা তাদের উপর আক্রমণ করতে আসলে লেনা অবশেষে তাকে মেরে ফেলে। তখন ওরা লক্ষ্য করে ফুল গাছগুলোর মতো এই কুমিরের দাঁতগুলো ঠিক শার্কের মতো, অর্থাৎ এখানে কোনো অজানা কারণে সব জীবিত প্রাণী এমনকি গাছের মধ্যে মিউটেশন হচ্ছে। তখনই জোশী নদীর ধারে একটা পুরনো সামরিক ঘাঁটি দেখতে পেয়ে সেখানে থামলে তারা দেখে মিউটেশনের ফলে এই সামরিক ঘাঁটির দেওয়ালে অদ্ভুত রকমের রঙিন ছত্রাক ছড়িয়ে পড়েছে। লেনা বলে যে এগুলো অনেকটা ম্যালিগন্যান্ট টিউমারের মতো, যেখানে বিভিন্ন কোষগুচ্ছ একসাথে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠে। তারা ঘাটির ভিতরে ঢুকে সেখানে শোয়ার জন্য বেড, পানীয়, অনেকগুলো ব্যাগ এবং একটা দেওয়ালে কেন সহ আরও বেশ কয়েকজন আর্মি অফিসারদের নাম দেখতে পেলে বুঝতে পারে তাদের আগে মিলিটারির যে দলটা এখানে এসেছিল তারা এইখানে এসে থেকেছে। এমন সময় ভেন্ট্রেস টেবিলের উপর থেকে একটা মেমোরি কার্ড খুঁজে পায়। সেইটা ক্যামেরায় প্লে করলে দেখে এইটা তাদের আগের টিমের একটা ভিডিও, যেখানে লেনার স্বামী কেন তারই এক সহকর্মীর পেট কেটে দেখায় যে তার ভিতরের অন্ত্রগুলো অস্বাভাবিকভাবে নড়ছে, যেন জীবন্ত সাপ। এরপর তারা সেই জায়গাটায় আসে যেখানে আর্মিটার ভিডিও শ্যুট করা হয়েছিল। তারা দেখে চমকে যায়, কারণ দেওয়ালে অর্ধেক ঢুকে আছে সেই সৈন্যটা এবং তার পেটের ভিতর থেকে বিভিন্ন ধরনের অদ্ভুত আকৃতির ছত্রাক বা গাছপালা বেরিয়ে নিজের মতো আকার নিয়েছে, মানে অর্ধেক মানুষ আর অর্ধেক উদ্ভিদ। আনিয়া এই দৃশ্য দেখে ভয়ে বাড়ি ফিরতে চাইলেও তাদের কাছে যেহেতু আর কোনো উপায় নেই, তাই লেনা সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করে রাখে। সেই রাতে লেনা মাইক্রোস্কোপে স্যাম্পলগুলো পরীক্ষা করলে দেখে কোষগুলো র্যাপিডলি ভেঙে একটা সম্পূর্ণ আলাদা কোষে পরিণত হচ্ছে, যেটাকে সায়েন্টিফিক ভাষায় বলা হয় মিউটেশন।
এটা নর্মালি হতে প্রায় 4 বিলিয়ন বছর সময় লাগে। আর সেইটা এক মুহূর্তে এইখানে কিভাবে হচ্ছে সেটা বুঝতে না পারলেও একটা ধারণা পায় যে এইখানে সময় অন্য নিয়মে চলছে, যার ফলে এখানকার বিভিন্ন প্রাণীদের শরীরের গঠন আলাদা আর যেমন ইচ্ছা সবকিছু মিউটেট হচ্ছে। সে ভেন্ট্রেসকে জানাতে গেলে বলে যে তারা পরের দিন সেই লাইট হাউসে গিয়ে স্যাম্পল সংগ্রহ করে তাদের মিশন শেষ করে ফিরে যাবে। তখনই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়ায় সবাই বাইরে এলে হঠাৎ করে একটা বিকট ভাল্লুক তাদের উপর হামলা করে কেসিকে নিয়ে গেলে বাকি 4 জন অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না। ফলে উপায় না থাকায় পরের দিন সকালে তারা কেসিকে ছাড়াই লাইট হাউসের দিকে নির্দিষ্ট পথ ধরে এগোতে থাকলে একটা সময় পর তারা রাস্তায় কেসির জুতো খুঁজে পেলে কেসির বেঁচে থাকার আশা জাগলে লেনা একাই তাকে খুঁজতে গেলে একটু দূরে গিয়ে লেনা যা দেখে তাতে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে দেখতে পায় একটা সাদা হরিণ যার মাথায় শিংয়ের বদলে রয়েছে গাছপালা। তার দেহ থেকে আরেকটা অবিকল দেখতে হরিণ বেরিয়ে এসে সেটা ওই সাদা হরিণটার মতন নকল করে সেখান থেকে ছুটে চলে যায়। এই দৃশ্য দেখে লেনা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, তাই ওখানে বেশি সময় নষ্ট না করে সে আবার কেসিকে খুঁজতে বেরোলে একটু দূরেই লেনা কেসির মৃতদেহ দেখতে পেলে ফিরে এসে বাকিদের কেসির কথা জানিয়ে তারা পুনরায় লাইট হাউসের দিকে রওনা দেয়। তবে লাইট হাউস 2 ঘন্টা দূর থাকায় তারা একটা পরিত্যক্ত গ্রামে বিশ্রাম নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলে তারা সেখানে অনেকগুলো অদ্ভুত ধরনের গাছ দেখতে পায়, যাদের আকার সাধারণ গাছের মতো নয় বরং দাঁড়িয়ে থাকা মানুষদের মতো। জোশি এবার পুরো ব্যাপারটার কিছুটা ধারণা পেয়ে বলে যে শিমার আসলে এক ধরনের প্রিজমের মতো কাজ করছে, তবে এটা আলো নয় বরং ডিএনএর প্রতিসরণ ঘটাচ্ছে। প্রিজম যেমন আলোকে ভেঙে বিভিন্ন রঙে ছড়িয়ে দেয়, তেমনি শিমারের ভিতরে জীবের জেনেটিক কোড বা ডিএনএ ভেঙে আশেপাশের অন্য জীবের ডিএনএর সঙ্গে মিশে যায়। এর ফলে একটা মিক্সচার টাইপের জীব তৈরি হচ্ছে। উদাহরণস্বরূপ মানুষের জিন গাছের সঙ্গে মিশে গাছ মানুষের আকৃতি নিচ্ছে এবং কুমিরের মধ্যে শার্কের দাঁত ইত্যাদি। এরপর তারা রাতে গ্রামে একটা ঘর দেখতে পেয়ে সেখানে ঢুকলে লেনা তার শরীর থেকে রক্তের স্যাম্পল পরীক্ষা করলে দেখে তার শরীরেও শুরু হয়েছে মিউটেশন। একটা কোষ থেকে ভেঙে জন্ম নিচ্ছে আরেকটা কোষ। তখনই লেনার মনে পড়তে থাকে যে কেন চলে যাওয়ার পর সে অনেকদিন বাইরে থাকায় তার ও ড্যানের মধ্যে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল, যার জন্য সে নিজেকে এখনো ক্ষমা করতে পারেনি। এইসব ভেবে সে ঘুমিয়ে পড়লে হঠাৎ করে আনিয়া অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। লেনা চোখ খুলে দেখে আনিয়া হাতে বন্দুক নিয়ে সবাইকে মারার হুমকি দিয়ে তাদের বেঁধে লেনার থেকে জানতে চায় সে কেন সবার থেকে লুকিয়েছিল যে কেন তার স্বামী। লেনা কোনো উত্তর না দিলে সে লেনা ও ভেন্ট্রেসকে কেসির মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করে মারতে গেলে তখনই মৃত কেসির আর্তনাদ শুনতে পেয়ে আনিয়া তাকে ছুটে যায় বাঁচাতে। তখনই সেখানে ভাল্লুকটা চলে আসলে আনিয়া নিজেকে বাঁচাতে ভাল্লুকটার উপর গুলি চালাতে থাকলে ভাল্লুকটা আনিয়াকে মেরে লেনার উপর আক্রমণ করতে আসলে জোশি হাতের বাঁধন খুলে ভাল্লুকটাকে গুলি করে মেরে ফেলে। আসলে আনিয়ার আজ সকাল থেকে মিউটেশন হতে শুরু করেছিল, যার প্রমাণ তার হাতের শিরা। রাতের দিকে সে প্যারানয়ে ভুগতে থাকলে আনিয়া ভাবতে থাকে কেসিকে মারার গল্পটা মিথ্যে। সাথে আরেকটা অদ্ভুত বিষয়, এই ভাল্লুকটা যখন কেসিকে তুলে নিয়ে গেছিল তখন তাদের ডিএনএ মিউটেশন হওয়ায় ভাল্লুকটা কেসির গলা নকল করেই আনিয়াকে ফাঁদে ফেলেছিল। এদিকে সবার শরীরে দ্রুত মিউটেশন শুরু হওয়ার ফলে ভেন্ট্রেস রাতেই লাইট হাউসের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলে সে একা গ্রাম থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে লেনা জোশিকে লাইট হাউসের দিকে যাওয়ার জন্য জিজ্ঞেস করলে সে লেনাকে দেখায় তার শরীরেও ইতিমধ্যে মিউটেশন শুরু হওয়ায় তার শিরা ধীরে ধীরে গাছের মতো হতে শুরু করেছে, ফলে সেও মানবাকৃতি গাছে পরিণত হয়, ঠিক যেমন তারা গ্রামে ঢোকার সময় দেখেছিল। লেনা বুঝতে পারে তাদের মতোই আগে যারা শিমারের রহস্য ভেদ করতে এখানে এসেছিল তারাও মিউটেশনের ফলে এই রকম গাছে পরিণত হয়েছে। অতঃপর দলের মধ্যে শুধু লেনা একা বেঁচে থাকায় সে লাইট হাউসে আসলে সেখানে লেনা কিছু অপূর্ব সুন্দর ক্রিস্টালের গাছ দেখতে পায়। এরপর লাইট হাউসে ঢুকে লেনা দেওয়ালে একটা গর্ত দেখে এবং সে বুঝে যায় এটা ওই উল্কাপিণ্ডের জন্যই সৃষ্টি হয়েছে। এমন সময় লেনা একটা জ্বলন্ত দেহ ও তার সামনে একটা ক্যামেরা দেখতে পেলে ক্যামেরাটাকে চালু করে দেখে ওই জ্বলন্ত দেহটা আর অন্য কেউ নয় বরং তার স্বামী কেন, এবং যে এই ভিডিওটা রেকর্ড করেছে সেটাও কেন নিজেই।
সেও লেনার মতো সবাইকে হারিয়ে গ্রেনেড দিয়ে নিজেকে মেরে ফেলে এবং মরার আগে তার ক্লোনকে বলে যায় লেনাকে খুঁজে বের করতে। আসলে এখন যে কেন আইসিইউতে ভর্তি আছে সেইটা হচ্ছে কেনের ক্লোন। ঠিক যেমনটা আগে একটা হরিণের দেহ থেকে আরেকটা অবিকল হরিণের দেহ সৃষ্টি হয়েছিল, ঠিক তেমনটাই এখানে মিউটেশনের কারণে হয়েছে। অতঃপর লেনা সেই গর্তে ঢুকলে তার সাথে দেখা হয় ভেন্ট্রেসের। ভেন্ট্রেস তাকে বলে শিমারের থেকে বেঁচে কেউ ফিরতে পারবে না, শেষ পর্যন্ত এই শিমার সবাইকে গ্রাস করে ফেলবে। আর তখনই ভেন্ট্রেসের মুখ থেকে অদ্ভুত রকম আলো বেরিয়ে তার শরীরটা সম্পূর্ণ ভেঙে একটা মেঘে পরিণত হয়। আসলে শিমারের ভিতরে এতক্ষণ ধরে সব কিছুই ধীরে ধীরে জেনেটিক্যাল পরিবর্তন হচ্ছিল, আর ভেন্ট্রেস যেহেতু ক্যান্সার রোগে ভুগছিল তাই তার শরীরের কোষগুলো আগেই অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হচ্ছিল। শিমারের দেহ আর স্বাভাবিক মানব আকার ধরে রাখতে পারে না এবং ভেঙে গিয়ে তা আলোক মেঘে রূপান্তরিত হয়। সহজ করে বললে শিমার তার শরীরকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে এবং সেই জায়গায় এক নতুন সত্তার জন্ম দেয়। আর ঠিক এই সময় সেই মেঘের দিকে তাকিয়ে লেনা হিপনোটাইজ হয়ে এগিয়ে গেলে লেনার চোখ থেকে এক ফোঁটা রক্ত সেখানে প্রবেশ করলে মুহূর্তের মধ্যে লেনার মতো দেখতে একটা ক্লোন তৈরি হয়, যে অবিকল লেনার মতো না হলেও তার প্রতিটা নড়াচড়া সে হুবহু নকল করতে পারছিল, যেন এটা তারই এক প্রতিফলন। লেনা তাকে গুলি করলে সে মারা না গেলে, লেনা পালানোর চেষ্টা করলে ক্লোনটা তাকে পালাতে না দিলে লেনা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখে ক্লোনটা এখনও তার কপি করে চলেছে। তাই সে বুদ্ধি করে একটা গ্রেনেড তার হাতে ধরাতে গেলে ক্লোনটা ধীরে ধীরে লেনার রূপ নেয়। লেনা ক্লোনের হাতে গ্রেনেডের ট্রিগারটা চেপে লাইট হাউস থেকে ছুটে বেরিয়ে গেলে ক্লোনটা তার কিন্তু কপি করে না এবং গ্রেনেডের বিস্ফোরণে ক্লোনটার সাথে পুরো লাইট হাউস ধ্বংস হয়ে যায় এবং এর সাথে ক্রিস্টাল গাছগুলো ভেঙে পড়ার সাথে সরে যায় শিমারের আস্তরণ। এবং এর সাথেই 3 বছর পর সব কিছু স্বাভাবিক হলে লেনা শিমারের মায়াজাল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এইখান থেকে গল্প ফিরে যায় মুভির একদম শুরুর দৃশ্যে, যেখানে একদল বিজ্ঞানী এতক্ষণ ধরে লেনাকে জেরা করছিল। বিজ্ঞানীরা ওই ক্লোনগুলোকে এলিয়েন ভাবলে লেনা জানায় যে শিমার পৃথিবীকে ধ্বংস করার চেষ্টায় ছিল না, বরং ওটা পৃথিবীকে বদলাতে এসেছিল। ইতিমধ্যে আরেক দল বিজ্ঞানী লাইট হাউসে পৌঁছলে দেখে সেখানে আর কিছুরই অস্তিত্ব নেই। এতদিনের অতীতের সমস্ত অজানা কাহিনী যেন কর্পূরের মতো উবে গেছে। তখনই লেনা খবর পায় যে তার স্বামীর ক্লোন সুস্থ হয়ে উঠেছে সীমার ধ্বংস হওয়ার সাথে। অতঃপর সে কেনের ক্লোনের সাথে দেখা করে এবং তাকে প্রশ্ন করে সেই কি আসল কেন। কেনের ক্লোন তাকে সত্যিটাই বলল এবং সেও লেনাকে প্রশ্ন করে সে কি আসল লেনা। তবে সে এর কোনো উত্তর দেয় না। মুভির একদম শেষের দৃশ্যে তারা একে অপরকে জড়িয়ে ধরে, তবে তারা এখনো স্বাভাবিক নয়। তাদের দুজনের চোখ এখনো শিমারের আলোর মতোই জ্বলজ্বল করছে। আসলে কেন নিশ্চিতভাবে শিমারের তৈরি এক ক্লোন এবং সাথে লেনাও হয়তো পুরোপুরি আগের মতো নেই। সেও এখন ভেন্ট্রেসের তৈরি সেই ক্লোনের অংশ বা শিমারের প্রভাব তার শরীরে রয়ে গেছে। অর্থাৎ দুজনের ভিতরেই এখন শিমারের জেনেটিক্যাল পরিবর্তনের অবশিষ্ট প্রভাব এখনো কাজ করছে। আর এই ঘটনার সাথেই শেষ হয় আজকের মুভি অ্যানহাইলেশন।